আসসালামু আলাইকুম, স্বাগতম এবিসি জব কেয়ারে। প্রাইভেট সেক্টরে ইঞ্জিনিয়ারদের চাকরি করতে গেলে যে টেকনোলজিগুলোর গুরুত্ব বেশি বা যে সাবজেক্টে পড়াশোনা করলে চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি থাকে, এরকম 10টি সাবজেক্ট নিয়ে আজকে আলোচনা করবো ধারাবাহিকভাবে। 10 নম্বরে আমরা আজকে রেখেছি যে আর্কিটেকচার বা আর্কিটেকচারাল বা ইন্টেরিয়র ডিজাইন ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়াশোনা করেছে তাদেরকে। এখানে বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন স্থাপনা, ঠিক আছে, যেমন ধরুন যে আপনার রাস্তাঘাট বলি, সেতু বলি, বড় বড় বিল্ডিং বা এই রিলেটেড স্থাপনাগুলো ডিজাইন, তারপরে হলো আপনার মানে প্ল্যানিং, এগুলো কিন্তু মূলত আসলে আর্কিটেকচারের হাত দিয়ে আসে। এই জন্য দেখা যায় যে বাংলাদেশের বিভিন্ন জেলা ভিত্তিক হতে পারে বা কেন্দ্রীয় হতে পারে, ঠিক আছে, বিভাগীয় হতে পারে, এই বিভিন্ন আপনার আর্কিটেকচারাল প্রতিষ্ঠান আছে, ঠিক আছে। সেখানে কিন্তু ইঞ্জিনিয়ারদের একটি ব্যাপক চাহিদা রয়েছে, অথবা এই সাবজেক্ট থেকে পড়ে সে কিন্তু নিজেও একটা কোম্পানি খুলে নিতে পারে এবং হিউজ ডিমান্ডেবল একটা সাবজেক্ট এই আর্কিটেকচার বা আর্কিটেকচারাল বা ইন্টেরিয়র ডিজাইন অথবা এই রিলেটেড যে সাবজেক্ট। নাম্বার 9 আমরা রেখেছি মেরিন ইঞ্জিনিয়ারিং। মেরিন ইঞ্জিনিয়ারিং বলতে আমরা জানি যে জাহাজ বা শিপের যে ইঞ্জিনিয়াররা, এদের কিন্তু হিউজ পরিমাণ বেতন, ঠিক আছে। যে এবং আরেকটা সুবিধা হলো এরা কিন্তু দেশের বাইরে, মানে মনে করা যায় যে পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু এরা ঘোরার সুযোগ পায়, ঠিক আছে। এবং স্যালারিটাও অনেক স্যালারি দেখা যায় যে, তো বিভিন্ন সুযোগ সুবিধার দিক দিয়ে আমরা 9 মেরিন ইঞ্জিনিয়ারিংকেই রেখেছি। আট আট নম্বরে রেখেছি আমরা পাওয়ার ইঞ্জিনিয়ারিংকে। পাওয়ার হলো মূলত আসলে বলা যায় যে অনেকটা মেকানিক্যাল রিলেটেড অংশ, মানে মেকানিক্যাল এবং বিদ্যুতের কম্বাইন্ড একটা টেকনোলজি বলা যায় পাওয়ার, ঠিক আছে। এই পাওয়ার টেকনোলজি আমরা বাংলাদেশের বিভিন্ন মিল ফ্যাক্টরিগুলো যদি বলি, তারপরে বিভিন্ন বড় বড় কোম্পানিগুলো বলে, এগুলো যে মিল ফ্যাক্টরিগুলো আছে, মানে বিভিন্ন মেশিনারিজ আছে, এগুলোতে কিন্তু পাওয়ার ইঞ্জিনিয়ারদের দরকার পাই। সেই হিসাবে আমরা এই পাওয়ার ইঞ্জিনিয়ারিংকে 8 নম্বর পজিশনে রেখেছি। 7 নম্বর পজিশনে আমরা রেখেছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংকে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হলো একটি বিশাল টেকনোলজি, মানে মেকানিক্যাল বা আপনার মেশিনারিজ যে বিষয়টা আছে, যত বড় বড় মেশিন দেখি বা মেশিনারিজ যে অত্যাধুনিক টেকনোলজিগুলো আছে, এগুলো কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের একটা মানে তাদের যে ইঞ্জিনিয়ারিং মেধা, এটা প্রয়োগ ক্ষেত্র। সেই হিসাবে যদি আমরা বলি যে বাংলাদেশের যে বিভিন্ন মানে গ্রুপ অফ কোম্পানিগুলো আছে, তারপরে হলো যে বিভিন্ন গার্মেন্টস সেক্টরগুলো আছে, এখানে যে অত্যাধুনিক প্রযুক্তির মেশিনারিজগুলো ব্যবহার করা হয়, এখানে কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের মাস্ট বি প্রয়োজন হয়। সেই হিসাবে আমরা এই 7 নম্বর পজিশনে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারকে রেখেছি। 6 নম্বর পজিশনে আমরা রেখেছি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংকে। ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং আপনার বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে কিন্তু ভালো রকম চাহিদা বেড়ে যাচ্ছে। কারণ হলো দেখুন যে বিভিন্ন ইলেকট্রন মানে মেশিনারিজগুলো কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র এবং অত্যাধুনিক ডিজিটাল ইলেকট্রনিক্স দ্বারা পরিচালিত, ঠিক আছে, অত্যাধুনিক প্রযুক্তি। এখন যদি খেয়াল করুন যে দেখবেন যে বাংলাদেশের বাচ্চাদের অনেক ছোট ছোট অত্যাধুনিক খেলনা, তারপরে বিভিন্ন গৃহস্থলী কাজের বিভিন্ন অত্যাধুনিক ইলেকট্রিক্যাল ডিভাইসগুলো বের হচ্ছে। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র খেলনাগুলো বা এগুলো যে ম্যানুফ্যাকচারিং বা এগুলোর ডিজাইন করা, এগুলো মানে ইঞ্জিনিয়ারিং সাইডটা কিন্তু মূলত আসলে ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর পার্ট। সেই হিসাবে আমরা এই ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারের চাহিদা ডে বাই যেহেতু বেড়ে যাচ্ছে, এই জন্য একে 6 নম্বর পজিশনে রেখেছি। 5 নম্বর পজিশনে আমরা রেখেছি ফুড ইঞ্জিনিয়ারিংকে। বাংলাদেশে আপনি একটা বিষয় খেয়াল করবেন যে বাংলাদেশে ডে বাই ডে খাদ্যের মানে খাবারের কিন্তু অত্যাধুনিক প্রযুক্তি এবং আধুনিকতার ছোঁয়া পাচ্ছে। সেই হিসাবে এবং বিভিন্ন গ্রুপ অফ কোম্পানিগুলো আস্তে আস্তে ডে বাই ডে খাবারের দিকে বিভিন্ন শিশুদের খাবারের আইটেম বলেন, বড়দের খাবারের আইটেম বলেন, এইদিকে আস্তে আস্তে চলে আসতেছে। ম্যাটাডোরের মতো একটা কোম্পানিও কিন্তু এখন বিভিন্ন ফুড আইটেম তৈরি করে, ঠিক আছে। এরকম আরো অনেক কোম্পানি আছে। তো এরা এই হিসাবে আমরা এই ফুড টেকনোলজিকে 5 নম্বর পজিশনে রেখেছি। 4 নম্বর পজিশন আমরা রেখেছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিকে। ডিজিটাল যুগ, আস্তে আস্তে আরো ডিজিটাল হচ্ছে, অত্যাধুনিক হচ্ছে। ডে বাই ডে বিভিন্ন টেকনোলজির উপর মানুষ নির্ভরশীল হচ্ছে। আর এগুলো মূলত আসলে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর অনেকটাই মানে বলা যায় যে এখানে অবদান রয়েছে। তো আপনি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি পড়াশোনা করেন, সেখানে আপনি
চাইলে নিজেও স্বাবলম্বী হতে পারবেন বিভিন্ন কম্পিউটারের কোর্স করে, বা আপনি যদি আউটসোর্সিং এর যে প্রাচুর্যতা বা ব্যাপকতা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, তো এটা কিন্তু এখানে কম্পিউটার ইঞ্জিনিয়াররা চাইলে কিন্তু তারা নিজেরাও স্বাবলম্বী হতে পারে। এবং আপনি একটা বিষয় খেয়াল করেন যে বর্তমানে একদম সিম্পল একটা মুদির দোকান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু এখন অত্যাধুনিকতার ছোঁয়া, সিসি ক্যামেরা আছে, ক্যাশ ডিজিটাল হয়েছে, তারপর আপনি বিভিন্ন সোফা শপে যান, এভাবে ডে বাই ডে যদি আপনি মানে দেখেন যে আস্তে আস্তে মানুষ প্রযুক্তি নির্ভরশীল হয়ে যাচ্ছে, কম্পিউটারের উপর ডিপেন্ডেবল হয়ে যাচ্ছে। এভাবে বিভিন্ন গ্রুপ অফ কোম্পানিগুলো কিন্তু ডে বাই ডে প্রযুক্তি নির্ভরশীল হয়ে যাচ্ছে। তো সেই হিসাবে এই কম্পিউটার টেকনোলজির গুরুত্ব অনেক বেশি। নাম্বার তিনে আমরা রেখেছি সিভিল ইঞ্জিনিয়ারিংকে। ডে বাই ডে কিন্তু বাংলাদেশ উন্নতি হচ্ছে, তো সেইখানে বিভিন্ন বড় বড় স্থাপনা, বিভিন্ন যদি বলি ব্রিজ, রাস্তাঘাট, তারপরে হলো যে আপনার এই বিল্ডিং কনস্ট্রাকশনের যে কাজগুলো হচ্ছে, এখানে কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারদের ভূমিকা অনস্বীকার্য। আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করলে দেখা যাবে যে আপনার বিভিন্ন এই কনস্ট্রাকশন ফার্মে চাকরি করার সুযোগ আছে, হিউজ পরিমাণ কনস্ট্রাকশন ফার্ম আছে। আপনি চাইলে নিজেও বিভিন্ন কনস্ট্রাকশন ফার্মের কিন্তু প্রতিষ্ঠান বা কোম্পানি খুলে তারপরে ইনকাম করতে পারেন। নাম্বার দুই আছে ইলেকট্রিক্যাল টেকনোলজি। বাংলাদেশের এমন কোন সরকারি চাকরি বলেন, প্রাইভেট চাকরি বলেন, যে এমন কোন চাকরি মানে চাকরি ক্ষেত্র নাই যে যেখানে ইলেকট্রিক্যালের প্রয়োজন নাই। অর্থাৎ ইলেকট্রিক্যালের কাজটি যেহেতু বিদ্যুৎ নিয়ে, এই তো বিদ্যুৎ ছাড়া কিন্তু আসলেও বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে মানে এটা কোনো কিছু কল্পনা করাই প্রায় অসম্ভব। তো এই জন্য এই ইলেকট্রিক্যাল টেকনোলজিকে আমরা 2 নম্বর পজিশনে রেখেছি। এইখানে এটা নিয়ে পড়াশোনা করলে আপনি সরকারি এবং বেসরকারি যে কোনো চাকরি খুব সহজেই পেতে পারেন। নাম্বার 1, প্রাইভেট সেক্টরে টেক্সটাইল ইঞ্জিনিয়ারকে আমরা একই রেখেছি। গার্মেন্টস সেক্টর, বাংলাদেশের তৈরি পোশাকের একটি মানে রপ্তানির উল্লেখযোগ্য এবং প্রধান একটি অংশ হলো তৈরি পোশাক। তো এই গার্মেন্টস সেক্টরটা বাংলাদেশের অনেক উন্নত। তো এইখানে কিন্তু এই টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের যে অবদান এটা অনস্বীকার্য, এবং এইখানে টেক্সটাইল ইঞ্জিনিয়াররা যেহেতু গভর্নমেন্ট জব নাই বলেই চলে, খুবই কম, সেই হিসাবে এই প্রাইভেট জব সেক্টর টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের কবলেই বলা যায়। ঠিক আছে, তাদের এই মানে মেইন যে সোর্সটা জব, সেটা হলো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, এবং এখানে তারা কিন্তু ডে বাই ডে যদি জব করে হিউজ পরিমাণ স্যালারি পায় একটা সময়। ঠিক আছে, এই জন্য আমরা এই টেক্সটাইল ইঞ্জিনিয়ারকে প্রাইভেট সেক্টরের জব হিসাবে 1 নম্বর পজিশনে রেখেছি। তো তাছাড়া আরও যে অন্যান্য টেকনোলজি আছে, প্রায় 32টা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আছে বাংলাদেশে। এই 32টা টেকনোলজি, বাকি যে 22টা টেকনোলজি থাকে, এইগুলোর পর্যায়ক্রমে চাহিদা আছে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যেগুলো চাহিদা 10টি বেশি, সেগুলো আমরা আলোচনা করার চেষ্টা করেছি। বাকি টেকনোলজির থেকে পরেও কেউ কিন্তু বসে নাই, চাইলে সে চাকরি করতে পারতেছে, চাইলে সে নিজেও বিজনেস চালু করতে পারতেছে। ঠিক আছে, ইঞ্জিনিয়ার মানে সর্বক্ষেত্রে দক্ষ ব্যক্তি। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।